ওকে, আজকে তোমাদের তারিখ কত বলো? 5 তারিখ। আজকে হচ্ছে অল ইন্ডিয়া নিট এক্সামের ডেট। সব ডাক্তার হওয়ার জন্য পরীক্ষায় বসেছে, বসবে আর কি, দুপুর 1:30-2টোর দিকে। তো যাই হোক, আমি এবার প্রবলেম গুলো ধীরে 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 একটা একটা করে বলছি। বিজিৎ, তুই শুনতে পাচ্ছিস? আগের দিনের ক্লাসটা করেছিস? করেছিস? বুঝতে পেরেছিস ঠিকঠাক? ওকে, ঠিক আছে। দেখো, প্রথম প্রবলেম হচ্ছে, এখানে সাইদা দিয়েছিল যে প্রবলেম নাম্বার 1, একটি গতিশীল কণার একটি গতিশীল কণার সরণ কণাটির তাৎক্ষণিক বেগ এবং হোক, আমি করে দিই, তুমি যেটা করেছো তার মধ্যে ডাউট আছে। তাৎক্ষণিক বেগ এবং সময়ের গুণফলের অর্ধেক। এবার বলছে কণাটির ত্বরণ কি হবে। প্রশ্ন হচ্ছে কণাটির ত্বরণ কি হবে। অপশন এ আছে সময় প্রপোর্শনাল টু টি, অপশন বি আছে সময়ের ব্যস্তানুপাতিক মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, অপশন সি আছে প্রপোর্শনাল টু এস, এস বা এক্স, যা বলবে। এসি ধরছি, এক্স ধরছি, সরি এস ধরছি, মানে সরণের সমানুপাতিক। আর অপশন ডি আছে কনস্ট্যান্ট। এই 4টে অপশন আছে। এটা কেউ করেছো? এটা কেউ করতে পেরেছো? সায়দা ট্রাই করেছিলে, সে প্রসেসের মধ্যে খানিকটা গন্ডগোল আছে। কালকে তুই যেটা পাঠালি সেটা আমি দেখলাম, সামান্য গন্ডগোল আছে, বাট ইউ হ্যাভ ট্রাইড। দেখো এখানে কি বলা আছে, দেখো এখানে অ্যান্সার কি দেওয়া আছে, ধ্রুবক দেওয়া নেই। এইটা তো হওয়া মনে হচ্ছে এটা হবে, দেখি ক্যালকুলেট করি। হ্যাঁ, কনস্ট্যান্ট আছে তো। ওকে, দেখো তাহলে আমরা এটা কি দেওয়া আছে দেখি। প্রদত্ত এখানে দেওয়া আছে, এই 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 প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আজকের নিটেও হয়তো চলে আসতে পারে। সেই জন্য বলছি, দেখো প্রদত্ত এখানে দেওয়া আছে যে কণাটির সরণ এস, যদি আমি এস ধরি কণাটির সরণ, তাৎক্ষণিক বেগ ভি এবং সময় টি তার গুণফলের অর্ধেক। এটা দেওয়া আছে, যেখানে এস হচ্ছে সরণ, ভি হচ্ছে বেগ, আর টি হচ্ছে সময়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা এই যে বেগ যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি ডিএসডিটি। আমরা এটা শিখেছি, বেগ মানে ডিএসডিটি। তাহলে যদি আমরা লিখি, তাহলে এখান থেকে ওটা সরণ হবে। অতিক্রান্ত দূরত্ব যেটা দিয়েছে সেটা সরণই ধরে নাও, অতিক্রান্ত দূরত্ব দিয়েছে না কোশ্চেনে। দূরত্ব আছে, এনিওয়ে ওটাকে সরণ ধরে নাও। ওটা কেটে সরণ করে দাও। অতিক্রান্ত দূরত্ব হলে ডেফিনেটলি আমি বলতে পারবো না যে কি হচ্ছে, কারণ অতিক্রান্ত দূরত্বটাই মানে এক্স্যাক্টলি অতিক্রান্ত দূরত্ব যদি আমি বলি, সেই মুহূর্তের অতিক্রান্ত দূরত্ব ধরবো, সো ইট ইজ সরণ অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি এস সমান হাফ ইন্টু ভি এর জায়গায় লিখবো ডিএসডিটি ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে দেখো 2s সমান ডিএস ডিটি ইন্টু টি। এবার এখান থেকে এই ডিএস বাই এস যদি আমি এস দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো? 2 ইন্টু এটা লিখতে পারি কি ডিটি বাই টি সমান হচ্ছে ডিএস বাই এস। এটা লেখা যায় কি? দেখো তো।
ঠিক আছে, এটা লেখা যাচ্ছে? যদি এটা লেখা যায় তাহলে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম ds বাই s ইকুয়াল টু হাফ অফ dt বাই t। এই জিনিসটা আমরা পেলাম। এবার দেখো, আমরা এর আগে ইন্টিগ্রেশন তোমাদের যখন আমি করিয়েছি, তখন আমরা সিম্পল ইন্টিগ্রেশন করেছিলাম x টু দি পাওয়ার m dx সমান x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট কিছু একটা ধ্রুবক, এরকম করেছিলাম। এবার দেখো m এর মান এই ফর্মুলায় m এর মান যদি -1 হয়, তাহলে এটা দেখতে এই ফর্মুলাটা তখন কিন্তু কাজে লাগে না, তখন এই ফর্মুলাটা কিন্তু ইনভ্যালিড। কেন? m এর মান যদি -1 বসায়, তাহলে এখানে দেখো ডান পক্ষের যে অ্যান্সার তার হরে কত হচ্ছে, তাহলে কোনো কিছু বাই শূন্য, এটা যদি m এর মান -1 হয়, তাহলে m প্লাস 1 সমান 0। তাহলে ডিনোমিনেটরে যদি শূন্য হয়ে যায়, তাহলে এটা ইনফাইনাইট হয়ে যাবে। তো তখন কিন্তু এই ফর্মুলাটা খাটে না। তার মানে এই যে ফর্মুলাটা আমরা বলেছি x টু দি পাওয়ার m তার ইন্টিগ্রেশন dx সমান x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1, এই ফর্মুলাটা তখনই খাটে যখন m নট ইকুয়াল টু -1। কেবলমাত্র m এর ভ্যালু -1 হলে তার একটা আলাদা স্পেশাল ফর্মুলা আছে। সেটা কি? সেটা হচ্ছে, এবার যদি m এর মান -1 বসাই, m সমান যদি -1 হয়, তখন দেখো এটা x টু দি পাওয়ার -1 হয় ইন্টু dx। তাহলে সেটাকে আমি x টু দি পাওয়ার -1 মানে 1 বাই x, তার মানে আমি এটাকে লিখতে পারি dx বাই x। এটা লিখতে পারি না, পারি না? বুঝতে পারছো না, পারছো না? এটা এখানে এইটুকু তো লেখা যায় 1 বাই x। ঠিক আছে? তাহলে তাহলে এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হলো log e বেস x। এটা তোমরা ইন্টিগ্রেশনে শিখবে। প্রবলেম যেহেতু চলে এসছে, তার জন্য প্রবলেমটাকে আমরা সলভ করে দিচ্ছি। কিন্তু ইন্টিগ্রেশন যখন তোমরা করবে, তখন কিন্তু এই ধরনের জিনিস তোমরা দেখতে পাবে। তাহলে যদি 1 বাই x এর ইন্টিগ্রেশন করা হয়, তাহলে সেটা log x হয়। আর log x এর যদি ডেরিভেটিভ করা হয়, তাহলে সেটা 1 বাই x হয়। তাহলে যদি আমি এই দিকটায়, তাহলে এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, এই ফর্মুলাটা ক্লাস 12 এর ফর্মুলা তোমাদের। সেই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে ইন্টিগ্রেশন যদি করি ds বাই s সমান হাফ ইন্টিগ্রেশন dt বাই t, তাহলে এইটা হবে তোমার log e বেস s সমান হাফ অফ log e বেস t। তাহলে এটাকে আমরা লিখতে পারি, কোন দিকে? এইটা হাফটা কি উল্টো দিকে দিয়েছি দেখো তো, তাহলে বলো আমাকে। এটা 2 হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি log e বেস s সমান log e বেস t টু দি পাওয়ার 2। লিখতে পারি তো? লগ এর এটা পাওয়ারটা এখানেও চলে যায়। জানো তো না জানো না? হ্যালো 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 হ্যালো। হুম। তারপরে একটা কনস্ট্যান্ট ধরে নাও, এখানে ধরে নাও log k, কিছু একটা ধরে নাও log e বেস k। তাহলে কনস্ট্যান্টটা যদি নাও প্লাস log e বেস k, তাহলে এটাকে আমরা লিখতে পারি log e বেস s সমান log k ইন্টু t টু দি পাওয়ার 2 e বেস। তাহলে উভয় পক্ষে যদি লগটাকে আমরা কাটিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি s ইকুয়াল টু kt স্কোয়ার। এই পর্যন্ত বুঝেছো প্রত্যেকে? একটু আওয়াজ দাও। এখানে বুঝতে অসুবিধা, অসুবিধে কোন জায়গাটায় হয়েছে? অসুবিধে বলতে তোমাদের ধরে নিতে হবে যে এই ইন্টিগ্রেশনটা লগেস হয়। বাদবাকি জায়গাটা কিন্তু তোমাদের কাছে অসুবিধে নয়, কারণ তোমরা ক্লাস 10 এ লগ করেছো। তো লগের কিছু সামথিং ইনটু লগ যদি হয়, আর এটা ই বেস ই, এই ই এর মান হচ্ছে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল। যত আমরা, তোমরা যেটা করেছিলে ক্লাস 10 এ, লগ সব 10 বেসে করেছিলে, 10 বেসে করেছিলে। কিন্তু যখন তোমরা 11 12 এর ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করবে, তখন সবকিছুই কিন্তু এক্সপোনেনশিয়ালের বেসে হবে। এবং সেটাই 10 বেসে কনভার্ট তো করা যায়, কিন্তু ক্যালকুলেশন সবকিছু কিন্তু এক্সপোনেনশিয়াল বেসে হবে।
তাহলে এখানে লগ যদি উড়ে যায় তাহলে কি দাঁড়াবে? সেক্ষেত্রে দাঁড়াবে অতএব এস ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু টি স্কোয়ার, যেখানে কে হচ্ছে ধ্রুবক। আমরা জানি কোনো অনির্দিষ্ট সমাকল যখন আমরা করি তখন একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবক ছিল আমার লগ ইন্টু লগ কে। তাহলে এবার দেখো এই যদি এই জিনিসটা চলে আসে, এটা হচ্ছে সরণ। তাহলে এখান থেকে বেগ কি পাবো? বেগ ভি সমান আসবে ডিএস ডিটি সমান আসবে 2kt, কারণ টি স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়? টি স্কোয়ারের ডেরিভেটিভ আমরা দেখেছি 2t হয়। তাহলে টি স্কোয়ারের জায়গায় ডেরিভেটিভ করলে 2t আসবে, তাহলে তার আগে কে আছে, তাহলে ভি সমান আমি পেলাম 2k ইন্টু টি। অতএব ত্বরণ সমান কত পাবো? ত্বরণ এ সমান পাবো ডিভিডিটি সমান হচ্ছে পাতি 2k। তার মানে এটা হচ্ছে ধ্রুবক। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রবলেম যেটা বইয়ে দেওয়া ছিল। বইয়ে একটু ভুল দেওয়া আছে বা অসম্পূর্ণ দেওয়া আছে। ওখানে অতিক্রান্ত দূরত্ব যেটা দেওয়া আছে প্রবলেমে, কত নাম্বার প্রবলেম এটা? অতিক্রান্ত দূরত্ব যেটা দেওয়া আছে এমসিকিউ 15 যেটা দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব দ্যাট উইল বি রিপ্লেসড বাই সরণ। আমাদের বইয়ে এরকম অনেক গন্ডগোল থাকে, সেই গন্ডগোলগুলোকে আমাদেরকে ধরে নিতে হবে, ক্লিয়ার কারেক্ট করতে হবে, করে আমাদের অঙ্কটা করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে কোনো প্রবলেমে পরীক্ষায় যদি বাই চান্স এটা ডিস্টেন্স লিখে দেয় এবং সেটা তুমি ডিসপ্লেসমেন্ট দেবে বলে ওয়েট করে থাকো, তাহলে কিন্তু তোমার নাম্বার বাদ চলে যাবে। তোমাকে ওটা ধরেই দেখতে হবে। ওকে, সো ডিস্টেন্স ইজ নট কনস্ট্যান্ট। ডিস্টেন্স কিন্তু কনস্ট্যান্ট নয় যেটা ধ্রুবক ধরে তুমি ডেরিভেটিভ জিরো করে দেবে। সরণের মতনই ডিস্টেন্স কিন্তু পরিবর্তনশীল। বোঝা গেল? সো দিস প্রবলেম ইজ ওয়াজ ভেরি গুড প্রবলেম। কোনটা লিখতে, কোনটা বলো, কোনটা? 2s? এই যে এখানে 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 কি ছিল বলো? তাহলে আমি এটাকে যদি রিক্যাপ করি, তাহলে দেখো এখানে লেখা আছে কি কি দেওয়া ছিল প্রবলেমটায়? অতিক্রান্ত দূরত্ব s সমান তাৎক্ষণিক বেগ v সময় t তার অর্ধেক। তাহলে এখান থেকে আমি লিখলাম এস, এস এসি রাখলাম, ভি মানে লিখলাম ডিএস ডিটি, আর এখানে টি বাই 2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো বজ্র গুণন করছি, তাহলে 2 ডিটি ইন্টু এস বজ্র গুণন করলাম সমান ডিএস ইন্টু টি লিখতে পারি। এবার আমি এটাকে ভাগ করে দিলাম, তাহলে এখানে হচ্ছে দেখো টি এস, এখানে ভাগ করলাম এস, এস ইন্টু টি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত পাবো? এখানে এস এস কেটে গেল, তাহলে 2 ডিটি বাই টি সমান হচ্ছে ডিএস বাই এস। এটাই করেছে। চেক ইট, ক্যালকুলেট ইট। ওকে, বুঝতে পেরেছো? একটু আওয়াজ ফাওয়াজ দাও দেখি। ওকে, নেক্সট। নেক্সট যে প্রবলেমটা ছিল সেখানে স্পষ্ট দেখাচ্ছে এটা 29 নাম্বার প্রবলেম, এমসিকিউ। এটা হচ্ছে তোমার কার বইয়ের? তোমাদের সান্ত্রা পাবলিকেশনের বইয়ে। এখানে দিয়েছে দেখো একটি কণার কোন মুহূর্তের বেগ, হ্যাঁ কিসের? না, হোক হোক, আমি করে দিই, হোক। তুমি পাঠিয়েছিলে তো, আমি করে দিচ্ছি। যদি গন্ডগোল না থাকে তাহলে জানবে গন্ডগোল নেই, আর যদি গন্ডগোল থাকে তাহলে গন্ডগোল থাকবে। ওকে, আমি করে দিচ্ছি একবার। দেখো একটি গতিশীল কণার এই প্রবলেমটা ইম্পর্টেন্ট। তুমি যে যে প্রবলেমগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে আমাকে পাঠাও, তার মধ্যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বলে দেওয়া এবং করে দেওয়া সত্ত্বেও আমি গোটা ক্লাসকে করে দেব, যাতে করে ওভারঅল প্রত্যেকে জ্ঞানটা পায়। এবং তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো প্রসেসে কনফিউশন থাকে তাহলে সেটা তোমাদের ক্লিয়ার হয়। ওকে, তো দেখো এখানে বলছে কোনো গতিশীল কণার যে কোনো মুহূর্ত টিতে স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। স্থানাঙ্ক দিয়েছে এক্স সমান এটি স্কোয়ার, ওয়াই সমান বিটি স্কোয়ার, এরকম স্থানাঙ্ক দিয়ে দিয়েছে।
তাহলে স্থানাঙ্ক যেটা x সেটা t এর সাথে ভ্যারি করছে, y টাও t এর সাথে ভ্যারি করছে, এবং বলে দিয়েছে a এবং b হচ্ছে ধ্রুবক। জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে কণাটির গতিবেগ কত। তাহলে আমাকে প্রথমে বলো, এই যে মোশনটা, এই যে গতিটা এটা দিচ্ছে, এটা কিরকম দ্বিমাত্রিক গতি না একমাত্রিক গতি? প্রত্যেকে বুঝতে পারছো এটা দ্বিমাত্রিক গতি। কেন দ্বিমাত্রিক গতি? কারণ হচ্ছে কণার গতিকে বোঝানোর জন্য দুখানা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন চল আমার লাগছে, যারা সময়ের সাথে সাথে ভ্যারি করে। যদি ন্যূনতম একটা চল দিয়েই আমি ব্যাখ্যা করতে পারতাম, তাহলে তাকে আমরা বলতাম একমাত্রিক গতি। যদি আমার প্রয়োজনীয় দুখানা চল লাগে, এখানে যেমন এক্স এবং ওয়াই লাগলো, তার জন্য আমরা এটাকে বলছি দ্বিমাত্রিক গতি। আর যদি তিনখানা লাগতো, তাহলে বলতাম ত্রিমাত্রিক গতি। তার মানে কণা যদি এরকম কোন একটা জায়গায়, যদি ধরে নাও এটা এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এই পয়েন্টটা যদি পি হয়, পি এর কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয়, তাহলে এইটা যদি তোমার ও হয়, তাহলে ওপি হচ্ছে একটা ভেক্টর, যেটাকে আমরা বলি অবস্থান ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান কি দাঁড়ায় বলো তো? আর ভেক্টর সমান কি দাঁড়ায়? এটা হচ্ছে অবস্থান ভেক্টর। এই পয়েন্টের পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি? বলো কি হবে? বলতে পারবি না? না, এক্স অবস্থান ভেক্টর জিজ্ঞেস করছি, ওটা তো মান। সাইদা কত হবে বল? কোন এক, একদম তাই। এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। সৃজন, তুমি যেটা বললে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা হচ্ছে ভেক্টরটি শুধু মান। কিন্তু আমরা তো জানি এটা যে এক্স ওয়াই যদি স্থানাঙ্ক হয়, কি বলছো? কি চেয়েছে বুঝতে পারলাম না। তা চাক, আমি তো সেইটা কোশ্চেন করিনি, আমি তো গতিবেগ জিজ্ঞাসা করিনি। আমি জিজ্ঞেস করলাম পি বিন্দু স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এটা হবে তো? হবে না হবে না? হবে। তাহলে আমার এই অবস্থান ভেক্টর যে অর, আমরা লিখতে পারি এই অবস্থান ভেক্টরটাই হচ্ছে তার সরণ ভেক্টর। তাহলে এই যে ভেক্টর আর, সেটা সবাই এক্স এর মান বসাও, এ টি স্কোয়ার আই ক্যাপ প্লাস বি টি স্কোয়ার জে ক্যাপ। তাহলে বেগ কত হবে? এটা যদি সরণ হয়, তাহলে বেগ কত হবে? বেগ ভেক্টর ভি সমান পাতি হবে ডি আর ডিটি। যদি আমি ডেরিভেটিভ করি এটাকে, তাহলে দেখো এ টি স্কোয়ারের ডেরিভেটিভ হবে টু এ টি আই ক্যাপ, আর বি টি স্কোয়ারের ডেরিভেটিভ হবে টু বিটি জে ক্যাপ। তাহলে এটা হলো বেগ। এবার বেগের মান চেয়েছে, তাহলে মান চাইলে আই ক্যাপ আর জে ক্যাপ থাকলে রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস ওটা স্কোয়ার করে দেবো। অতএব নির্ণেয় বেগের মান ভি সমান মড ভি ভেক্টর। সো দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ টু এ টি হোল স্কোয়ার প্লাস টু বিটি হোল স্কোয়ার সমান, এখানে দেখো সব স্কোয়ার স্কোয়ার আছে, টু আছে, তাহলে টু টি কমন নিয়ে নাও, রুট ওভার অফ স্কোয়ার প্লাস স্কোয়ার। এটাই এসেছিল তো তোর সাইদা? এটা অ্যান্সার দেওয়া আছে? এটা অ্যান্সার, এটা কত নাম্বার এটা বলো অপশন? এটা হচ্ছে অপশন সি। ঠিক, অপশন সি। ইওর প্রসেস ওয়াজ অলসো রাইট। তুমি আলাদা আলাদা করে, ও যেটা করেছে এক্স সমান হচ্ছে এটি স্কোয়ার, সেখান থেকে ডিএক্স ডিটি বার করেছে, সেটা হচ্ছে তোমার ভিএক্স সমান হচ্ছে টু এটি, ডি ওয়াই ডিটি বার করেছে,
সেটা হচ্ছে Vy সমান 2AT, কিন্তু এই ক্যালকুলেশনের মধ্যে তুমি এই Vx এর উপর একটা 2 আর Vy এর উপর একটা 2 বসিয়ে দিয়েছিলে, ওইটাই আমার টেনশন লেগেছে। তাহলে V সমান হবে √(Vx² + Vy²। ইওর ক্যালকুলেশন ওয়াজ রাইট, কিন্তু এই মাথায় এখানে দুটো 2 কেন বসিয়েছিলে সেটা আমি বুঝতে পারছিলাম না। হ্যাঁ, ও কেটে দিয়েছিলিস? ও উপরেরটা আছে দেখ চাঁদিতে, স্কোয়ার গুলো আছে দেখ, Vx², Vy² সমান dV/dt দিয়েছিলে, হ্যাঁ কি না? দেখতে হবে। ওকে, নেক্সট নেক্সট দেখো প্রবলেম। এটা দাগ নাম্বার পাওয়া যাচ্ছে না, এটা দাগ নাম্বার কি আছে বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা হচ্ছে তোমার লিখি স্থির ক্ষমতায়, এই যে প্রবলেমটা স্থির ক্ষমতার প্রবলেম, এগুলো আমি যখন কার্যক্ষমতা শক্তি পড়াই তখন করি, কিন্তু যেহেতু প্রবলেমটা চলে এসছে 2019-এ কোনো একটা জায়গায় পড়েছে, তাই আমি করে দিই। স্থির ক্ষমতার একটি ইঞ্জিনের ক্রিয়ায় ক্রিয়ায় কোনো একটি বস্তু স্থির অবস্থা থেকে চলা শুরু করে, পূর্ণচ্ছেদ, এবং সরল রেখায় গতিশীল হয়। সরল রৈখিক গতি এখানে দিয়েছে, সরল রৈখিক গতি। বলেছে সময় টি এর সাপেক্ষে, সময় টি এর সাপেক্ষে অপেক্ষক হিসেবে সরণ এস এর সমীকরণ কোনটা হবে? তো দিস ইজ ভেরি ভেরি গুড কোশ্চেন এবং স্পেশাল। এই অঙ্কটা হচ্ছে স্পেশাল প্রবলেম। এ দিয়েছে, অপশন এ দিয়েছে এস ইকুয়াল টু এটি প্লাস BT², এ এবং বি কনস্ট্যান্ট। অপশন বি দিয়েছে এস ইকুয়াল টু BT², বি কনস্ট্যান্ট। অপশন সি দিয়েছে এস ইকুয়াল টু এ টি টু দি পাওয়ার 3 এর 2, এ কনস্ট্যান্ট। অপশন ডি দিয়েছে এস ইকুয়াল টু এটি। এই প্রবলেমটা ভালো করে পড়ো। কি বলেছে? স্থির ক্ষমতার একটি ইঞ্জিন, এইটা মানে আমাকে বুঝতে হবে। স্থির ক্ষমতা বলতে কি বোঝায়? ক্ষমতা কনস্ট্যান্ট। ক্ষমতা মানে কি? ক্ষমতার সংজ্ঞা কি? ছোটবেলায় পড়েছো না পড়োনি? ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে। তাহলে কার্য করার হারকে বলা হয়, কার্য করার হারকে সময়ের সাপেক্ষে, অবশ্যই সময়ের সাপেক্ষে। হার তো অনেক কিছুর সাপেক্ষে হতে পারে, তাহলে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে আমরা বলি ক্ষমতা। তার মানে যদি যদি কার্য ডাব্লিউ ইকুয়াল টু কৃতকার্য হয়, তাহলে আমরা লিখতে পারি পাওয়ার পি সমান হচ্ছে DW/DT। এটা কি বুঝতে পেরেছো না পারোনি? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পেরেছো এটা? ঠিক। তাহলে এখান থেকে আমরা কিভাবে বলবো স্থির ক্ষমতার? তার মানে বলে দিয়েছে এই পাওয়ার হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে দেখি আমরা এটাকে কি করে বুঝতে পারি। তাহলে আমরা দেখো, ক্ষমতা হচ্ছে ধ্রুবক, প্রশ্নে দেওয়া আছে। ক্ষমতা যদি ধ্রুবক থাকে তাহলে পাওয়ার পি সমান DW/DT, এইটা সমান হচ্ছে ধ্রুবক। এবার আমাকে বলো তো দেখি, ডাব্লিউ মানে কি? বল গণিত সরণ নয়, হ্যাঁ কি না? তাহলে আমি DW/DT সমান যদি আমি ধরি স্থির বল, তাহলে এটাকে আমি লিখতে পারি এফ ইন্টু, এটা সরণ এস, এফ হচ্ছে বল, তাহলে এফ ইন্টু DS/DT বলতে পারি। ক্ষমতা সমান বল ইন্টু বেগ বলা যায় না, যায় না? তাহলে এটা বল ইন্টু বেগ বলতে পারি। ক্ষমতা সমান আমরা বল ইন্টু বেগ বলেছিলাম না বলিনি? ক্ষমতা সমান
কার্য বাই সময়। কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, এই ইন্টু মানে ওই ইন্টু নয়, বল ইন্টু সরণ বাই সময়। তাহলে এখানে আমরা বসাচ্ছি, তাহলে বল ইন্টু সরণ বাই সময় সমান হচ্ছে কার্য। তাহলে বল ইন্টু বেগ, সরণ বাই সময় মানে তো বেগ। তাহলে পাওয়ার সমান আমরা লিখতে পারি এফ ইন্টু ভি, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাজ কনস্ট্যান্ট। পাওয়ারকে দেওয়া আছে কনস্ট্যান্ট হিসেবে। তাহলে এবার বলকে একটু ভেঙে লেখো তো, বল মানে কি, এফ সমান কি, এম ইন্টু এ, হ্যাঁ কি না, এম এ তো। আবার এ সমান কি, এম ইন্টু ডিভিডিটি, হ্যাঁ কি না। বুঝতে পারছো না পারছো না, ভেঙে 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 লিখছি। এবার আমি পাওয়ারের ফর্মুলায় এফটাকে যদি বসাই তাহলে কি পাই দেখি। তাহলে পাওয়ার সমান আমি পাচ্ছি কত, এম ইন্টু ডিভিডিটি, এটা হলো বল, ইন্টু ভি ইন্টু বেগ। এবার প্রশ্নে কি দিয়েছে, এই পাওয়ার হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের ভ্যালুটা আমি ধরে নিই, মনে করি কে মনে করছি। তাহলে যদি আমি মনে করি তাহলে আমার এই ইকুয়েশন থেকে আমি কি পাচ্ছি, দেখো এইটা পাচ্ছি, এম ইন্টু ভি ইন্টু ডিভিডিটি সমান হচ্ছে সাম কনস্ট্যান্ট কে। এবার বলো তো দেখি, ভর ধ্রুবক, হ্যাঁ কি না, কোন বস্তুর ভরও ধ্রুবক। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ভি ডিভি, এটা কে বাই এম ইন্টু ডিটি। দেখো তো বজ্র গুণন করে দিয়েছি, ডিটিটাকে ওইদিকে দিয়ে দিয়েছি। লেখা যাবে না, যাবে না, শিওর। তাহলে দেখো এবার আমরা ইন্টিগ্রেশন করব ভি পাওয়ার জন্য। তাহলে ইন্টিগ্রেশন ভি ডিভি সমান কে বাই এম ইন্টিগ্রেশন ডিটি প্লাস একটা কনস্ট্যান্ট ধ্রুবক কে ওয়ান। তাহলে এইটার ইন্টিগ্রেশন কি হবে, ভি ডিভির ইন্টিগ্রেশন, ভি এর পাওয়ার কত আছে, ওয়ান আছে। তাহলে এটা ভি স্কোয়ার বাই টু হবে না, হবে না। ভি এর পাওয়ার যদি ওয়ান থাকে আমরা কি জানি, এক্স টু দি পাওয়ার এম ডিএক্স যদি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান হয়, প্লাস কনস্ট্যান্ট হয়। এখানে আমি অলরেডি কনস্ট্যান্ট দিয়ে দিয়েছি, সুতরাং আর কনস্ট্যান্ট দেওয়ার দরকার নেই। ভি স্কোয়ার বাই টু সমান কে বাই এম ইন্টু টি প্লাস একটা কনস্ট্যান্ট হচ্ছে কে ওয়ান, ডিটির ইন্টিগ্রেশন হয় টি। এবার দেখো ওখানে কন্ডিশন দেওয়া আছে, স্থির অবস্থা থেকে শুরু করেছে, স্থির অবস্থা থেকে শুরু করেছে মানে কি, এই ইকুয়েশনটা তাহলে আমি পরের পাতায় লিখছি। তাহলে আমি পেয়েছি ভি স্কোয়ার বাই টু সমান কে বাই এম ইন্টু টি প্লাস সাম কনস্ট্যান্ট কে ওয়ান। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, প্রাথমিক শর্ত। ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে অ্যাট টি ইকুয়াল টু জিরো, ভি ইকুয়াল টু জিরো। তাহলে টি ইকুয়াল টু জিরো যদি ভি ইকুয়াল টু জিরো এখানে আমি পুট করি, তাহলে দেখো তো এইটা হচ্ছে জিরো স্কোয়ার বাই টু প্লাস সমান জিরো প্লাস কে ওয়ান। তার মানে এখান থেকে আমি কে ওয়ান এর ভ্যালু কত পাচ্ছি, জিরো পাচ্ছি না। তাহলে এই কে ওয়ান এর ভ্যালু আমি পেলাম জিরো। তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো, ইকুয়েশনটা দাঁড়ালো ভি স্কোয়ার বাই টু সমান কে বাই এম ইন্টু টি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ভি স্কোয়ার সমান টু কে বাই এম ইন্টু টি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ভি সমান রুট ওভার অফ টু কে বাই এম ইন্টু টি টু দি পাওয়ার হাফ। এগুলো কি লেখা যায় না, যায় না? আমি জাস্ট অঙ্ক কষে যাচ্ছি, এবং তোমাদেরকেও এখন না হলেও অ্যাটলিস্ট আর এক দু মাসের মধ্যে এই সমস্ত জিনিস ঝপাঝপ করার ক্ষমতা রাখতে হবে। যে বা যারা ইন্টিগ্রেশন পরে করব, ডিফারেন্সিয়েশন পরে করব, পরে অঙ্কগুলো করব বলে রেখে দেবে, তাদের ফিজিক্স কিন্তু তোমরা বিকলাঙ্গ হয়ে যাবে ফিজিক্সের তরফ থেকে। সুতরাং বিকল হওয়ার দরকার নেই, কতগুলো ফর্মুলা মনে রাখতে হবে, এগুলো জাস্ট মনে রাখার মতন করে মনে রাখো অ্যান্ড সলভ দেম। পরে যখন ইন্টিগ্রেশন করবে তখন ব্যাক করে যখন আসবে তখন দেখবে এই বাবা, এই ফর্মুলা নিয়ে আমি এত ভাবছিলাম। জাস্ট এরকমই হবে ফিলিংস। তো দেখো, তাহলে ভি সমান আমি এই ইকুয়েশন পেলাম। নাও ভি সমান কত পেলাম, রুট ওভার অফ টু কে বাই এম টি টু দি পাওয়ার হাফ।
ভি সমান আমার সম্পর্ক কি চেয়েছে, নির্ণেয় বিষয়বস্তু কি, নির্ণেয় জিনিসটা কি, নির্ণেয় জিনিস দেখো বলেছে এস, আর এস অ্যাজ এ ফাংশন অফ টি বার করতে দিয়েছে। তাহলে আমি ভি নিয়ে ক্ষান্ত হব না, আমি এটাকে ডিএসডিটি করব, সমান রুট ওভার অফ 2k/m ইন্টু টি টু দি পাওয়ার হাফ। তাহলে আমি এখান থেকে আবার লিখতে পারি ডিএস সমান রুট ওভার অফ 2k/m টি টু দি পাওয়ার হাফ ইন্টু ডিটি। নাও আবার দাও ইন্টিগ্রেশন করে, তাহলে ইন্টিগ্রেশন ডিএস সমান রুট ওভার অফ 2k/m কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, টি টু দি পাওয়ার হাফ ইন্টু ডিটি। তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন হবে এস রুট ওভার অফ 2k/m এর এটা কনস্ট্যান্ট, টি টু দি পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন কি হবে বলো, কত হবে টি টু দি পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন, টি টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। টি টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে কত, 3/2, হ্যাঁ কিনা, টি টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস হচ্ছে আর একটা কনস্ট্যান্ট, এটার নাম দিলাম k2। আবার দেখো ইনিশিয়াল কন্ডিশন আমরা কি বলবো, ইনিশিয়াল কন্ডিশনে বলেছে, বলেছে কি যে প্রাথমিকে শূন্য অবস্থান থেকে শুরু করেছে, ধরে নাও স্থির অবস্থা থেকে শুরু করেছে, শূন্য অবস্থান থেকে, তাহলে প্রাথমিক অবস্থান আমি ধরে নিলাম শূন্য। এটাকে যদি আমি শূন্য ধরি, প্রাথমিক প্রাথমিক অবস্থান যদি শূন্য ধরি, এটা শূন্য আসবে, প্রাথমিক সরণ সমান শূন্য, মানে মূল বিন্দু থেকে শুরু করেছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এস ইকুয়াল টু 2/3, 2/3 ইন্টু রুট ওভার অফ 2k/m টি টু দি পাওয়ার 3/2। তাহলে এটা এটা একটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা ধরে নিলাম এ, তাহলে আমরা ইকুয়েশন পেলাম এস ইকুয়াল টু এ ইন্টু টি টু দি পাওয়ার 3/2। তাহলে কোন অপশনটা হলো, অপশন অপশন সি দেওয়া আছে, এটা অ্যান্সার। ঠিক আছে তো, এই যে তিনটে অঙ্ক তুমি দিয়েছিলে তার মধ্যে দ্বিতীয়টা বাদ দিয়ে প্রথম এবং তৃতীয় এই দুটো অঙ্কই কিন্তু একটু অন্য ধাঁচের, অ্যান্ড উই হ্যাভ নট ডিসকাস দেম। এই ধরনের প্রবলেম আমরা কিন্তু ডিসকাস করিনি এবং আজকে করলাম। এরপর ধীরে ধীরে আমরা যখন কার্যক্ষমতা শক্তি, নিউটনের সূত্র এগুলো যখন পড়বো, তখন আরো এই ধরনের প্রবলেম দিনের পর দিন করতে থাকবো, তখন জিনিসগুলো আরো সরগর হবে। প্রথম দিকে একটু কষ্ট মনে হলেও ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকলে জিনিসগুলো কিন্তু এগিয়ে যাবে। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কতগুলো ফর্মুলা আমাদের কিন্তু মনে রাখতে হবে, মনে রাখলেই কিন্তু হবে। এরপর সৃজন বাবু একটা প্রবলেম পাঠিয়েছিল, দিস প্রবলেম ওয়াজ ভেরি ভেরি গুড, ছায়া প্রকাশনী থেকে প্রবলেমটা। তো সেই প্রবলেমটা আমি তোমাদেরকে বলে দিই, 20 প্রবলেম, সম্ভবত এটা ছায়ার প্রবলেম। দেখো এখানে বলেছে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে, একটি নির্দিষ্ট উচ্চতা থেকে অবাধে পতনশীল, অবাধে পতনশীল একটি বস্তু, বস্তু তার পতনের, তার পতনের শেষ সেকেন্ডে, শেষ সেকেন্ডে মোট উচ্চতার, মোট উচ্চতার অর্ধেক অতিক্রম করলে উচ্চতার মান কত? এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার দেওয়া থাকলে আমার খুব ভালো লাগে, 57.1 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কি বলেছে, দিস ইজ ভেরি গুড প্রবলেম। এই এই প্রবলেমটা তোমার এতেও তুমি পাবে, সব জায়গাতে এটা ইমিনেন্ট প্রবলেম, সব জায়গাতেই পাবে। পরপর পরপর করতে থাকলে একটা টাইমে এই প্রবলেম কিন্তু তুমি ফেস করবেই। কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট উচ্চতা থেকে, ধরে নাও এটা হচ্ছে ভূমি, এই নির্দিষ্ট উচ্চতা ধরে নাও এইচ, এইচ থেকে অবাধে পতনশীল, অবাধে পতনশীল মানে কি, এখানে কি হিন্ট দিচ্ছে দীপাঞ্জন,
অবাধে পতনশীল মানে কি হিন্ট দিচ্ছে আমাদের? 1 নাম্বার আর 2 নাম্বার, এটা ঠিকই বলেছো। যখন অবাধে পতনশীল ধরবো তখন কিন্তু ওকে ছেড়ে দে, একদম তাই। প্রাথমিক বেগ শূন্য মানে তাকে ছুড়ে দেয়নি, তাকে বাধ্য করেনি তুমি হু হু করে এসো। তারপর দুটো পয়েন্ট যেটা তুমি প্রথম বললে, দ্যাট ইজ ট্রু। সেকেন্ড পয়েন্ট যেটা, প্রাথমিক বেগ শূন্য। এই হিন্ট গুলো কিন্তু আমাদের ধীরে ধীরে বুঝতে হবে প্রবলেম সলভ করার সময়। একটা লাইনে একটা ওয়ার্ডে বলে দেবে, কিন্তু সেখানেই কিন্তু অঙ্কের অনেক কিছু জিনিস লুকিয়ে থাকবে। কি বলেছে? বলেছে এই বস্তুটা যখন পড়ছে এই উচ্চতা থেকে, তখন তার শেষ সেকেন্ডে, এই শেষ সেকেন্ড মানে কি, এখানে কি ফর্মুলা ইউজ করব? শেষ সেকেন্ড মানে কি, আর মোট উচ্চতা মানে কি? ধরে নাও, আমি তার আগে তোমাদের প্রশ্ন করার আগে আমি ধরে নিচ্ছি, মনে করি, মনে করি কণাটি বা বস্তুটি টি সময়ে, টি সময়ে মোট উচ্চতা এই যেটা আছে সেই পরিমাণ নেমে আসে, পরিমাণ নেমে আসে। আমি ধরে নিলাম, ধরে নিলাম টি সময়ে ও পুরো এই উচ্চতা নেমে আসে। তাহলে এক্ষেত্রে টি সময়ে যদি এই উচ্চতা নেমে আসে, তাহলে শেষ সেকেন্ডে বলতে কি বোঝায়? শেষ সেকেন্ডে বলতে কি বোঝায়? একদম তাই, টি তম সেকেন্ডে। আর মোট উচ্চতা বলতে কি বোঝাবে? টি তম সেকেন্ডে সরণ আমরা বুঝলাম, শেষ সেকেন্ডে সরণ। আর মোট উচ্চতা তাহলে কি হবে? যদি আমি বলি, একদম তাই, টি সময়ে মোট সরণ, টি সময়ে মোট সরণ। তাহলে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বস্তুটা যদি টি টাইমে পুরোটা পড়ে যায়, তাহলে টি টাইমে মোট যে সরণ হবে সেটা হচ্ছে তার উচ্চতা। আর লাস্ট সেকেন্ডে সে যা গেছে তার উচ্চতার অর্ধেক চলে গেছে। এইটা হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে প্রবলেমটা দিয়েছে কি? দিয়েছে যে টি তম সেকেন্ডে, টি তম সেকেন্ডে সরণ সমান হচ্ছে হাফ ইন্টু মোট টি সেকেন্ডে সরণ। টি তম সেকেন্ডে সরণের ফর্মুলা কি? ইউ প্লাস হাফ ইন্টু এখানে ত্বরণ হচ্ছে জি ইন্টু 2t-1 প্লাস এই সমান হাফ ইন্টু টি সেকেন্ডে সরণ মানে কি? ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। কিন্তু এখানে এই যে প্রবলেম, এই প্রবলেমে অবাধে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে ইউ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাফ জি ইন্টু 2t-1 সমান হাফ ইন্টু হাফ, এটা উড়ে গেল, এটা উড়ে গেল, তার জন্য হাফ ইন্টু হাফ জিটি স্কোয়ার পড়ে থাকছে। তো জি জি উড়িয়ে দাও, হাফ হাফ উড়িয়ে দাও, তাহলে এখানে পড়ে থাকছে 2t-1 সমান হচ্ছে হাফ টি স্কোয়ার। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে টি স্কোয়ার সমান হচ্ছে 40-2। যদি ওইদিকে আমরা নিয়ে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো? টি স্কোয়ার মাইনাস 40 প্লাস 2 সমান 0। অর টি ইকুয়াল টু শ্রীধরাচার্য তোমরা জানো, মাইনাস বি মানে +4 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 16 মাইনাস 4ac মানে হচ্ছে 8 ডিভাইডেড বাই 2a মানে 2। তাহলে 4 প্লাস, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাহলে 4 প্লাস, এটা হচ্ছে 8 রুট ওভার অফ 8 বাই 2 অর 4 মাইনাস রুট ওভার অফ 8/2। কেন দুটো হতে পারলো? কেন দুটো হতে পারলো? তার কারণ হচ্ছে এখানে টাইম পজিটিভ হয়, এটায় দুটো ক্ষেত্রেই টাইম পজিটিভ। তাহলে আমরা এটা দেখি, এটি ঠিক করলাম, সব ঠিক আছে। তাহলে 4 প্লাস 2√2 ডিভাইডেড বাই 2, তাহলে 2 দিয়ে কেটে গেলে এটা হচ্ছে 2 প্লাস √2, এটা একটা দাঁড়ালো। আর এটা হচ্ছে 2 মাইনাস √2 দাঁড়াবে। 2 মাইনাস √2 মানে হচ্ছে 2 মাইনাস 1.4 সমান হচ্ছে তোমার 0.6। আর এটা হচ্ছে 2 প্লাস 1.4 মানে হচ্ছে 3.4 সেকেন্ড।
কিন্তু 3.4 সেকেন্ড তো হতে পারে, এইটা তো হবে না, এটাকে কাটাবো কি করে? ও, এটা তো শেষ সেকেন্ডই হলো না, দেখো এটা 0.6 সেকেন্ড আছে, তো তার এ তো শেষ সেকেন্ডই হবে না। শুনছো কি বলছি? 1 সেকেন্ড তো লাগবে শেষ সেকেন্ড করতে গেলে রে বাবা, বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এখানে তো শেষ সেকেন্ডের কোনো গল্প নেই, এটা হচ্ছে less than 1 সেকেন্ড। less than 1 সেকেন্ড যদি হয়, তাহলে আমার শেষ সেকেন্ডের গল্প নেই, তার মানে এটা বাদ চলে গেল, তাহলে এইটা আমার অ্যান্সার হবে। তাহলে উচ্চতা সমান কি হবে? এইচ সমান হবে হাফ জিটি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু জি, জি মানে 10 × t² মানে হচ্ছে 3.4 এর হোল স্কোয়ার। 3.4 এর হোল স্কোয়ার মানে কত হবে? দেখ এটা করিস, 33 33 কত হয়? 669 এরকম হয়। যাই হোক, এটা যাই হোক, অ্যান্সার যত হবে তত দেখে নিন, এটা হবে অ্যান্সার। ওকে, এবার তোমাদের আর একটা প্রবলেম আমি যেটা বলেছিলাম করাবো, সেই প্রবলেমটা আজকে আমি বলে দিই। এই প্রবলেমটা তোমরা একটু ট্রাই করো নিজেরা। ধরে নাও যে বাতাসের বাধা আছে, বাতাসের বাধার জন্য যে মন্দন সৃষ্টি হয় তা হলো এ, তা হলো এ। তাহলে বাতাসের বাধার জন্য যে মন্দন সৃষ্টি হয় কোনো কণার গতি হতে, সেটা হচ্ছে এ। একটি বস্তুকে, একটি বস্তুকে ইউ বেগে উপরের দিকে উল্লম্ব ভাবে, একদম লম্ব হবে, উল্লম্ব ভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করা হলো। ওকে, ইউ বেগে উপর দিকে ছুড়ে দেওয়া হলো। কণাটি কিছু সময় পর, কিছু সময় পর ভি বেগে আবার ফিরে এলো। এক্ষেত্রে আমরা কি কি জিনিস ক্যালকুলেট তোমাদের করতে দেবো? দেখো এখান থেকে ছুড়েছি, ইউ বেগে ছুড়েছে, এখানে পিক পয়েন্টে গেছে, একদম শীর্ষবিন্দু পিক পয়েন্টে গেছে, এখানে বেগ হবে 0, বেগ হবে 0, এখান থেকে দিক চেঞ্জ করবে, করে যখন এখানে আসছে তখন তার বেগ হলো ভি। উঠতে টাইম লেগেছে ধরে নাও t1, নামতে টাইম লেগেছে t2, আর ইউ বেগে ছুড়েছি, ভি বেগে ফেরত এসছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন নাম্বার 1, এইটা হচ্ছে তোমার t1:t2 সমান কত? আর প্রশ্ন নাম্বার 2, এটা হচ্ছে u:v সমান কত? এখন কটা বাজছে? 11টা 19 বাজছে। 11টা 30-এ আবার প্রত্যেকে অনলাইন হও, বুঝেছো? এখানে এর ফান্ডাটা পুরো ক্লিয়ারলি বুঝে যেতে হবে। এটা, এই অঙ্কটা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পড়তে পারে। দিস ইজ ইম্পর্টেন্ট প্রশ্ন, এর অ্যান্সারটা আমরা করি। তোমরা অনেকে পাঠিয়েছো, 2-1 জন পাঠিয়েছো, আমি দেখে নিই একবার। লাস্ট কে পাঠালো? দীপাঞ্জন পাঠিয়েছিস, অ্যাক্সিলারেশন একদম ঠিক ধরেছিস, ঠিক আছে। প্রত্যেকেই কিছু না কিছু চেষ্টা করেছো, এবার দেখি। দেখো আমরা এখানে একটা জিনিস দেখতে চাইছি, প্রথমে আমরা দেখব এটা হচ্ছে ভূমি। এখানে ইউ স্পিডে উঠছে, উঠতে 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 এখানে গেল, এটা পিক পয়েন্ট। সেখান থেকে ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ হলো, হতে 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 এদিকে আলো, আসার সময় এখানে যখন পড়ছে তখন ভি বেগে বেরিয়ে যাচ্ছে। এবার দেখো আমরা বলেছি বাতাসের বাধা আছে, বাতাসের বাধা কনসিডার্ড, এটা আমরা কনসিডার করেছি। এবার এইটা পুরো গতিটা, এই যে উপর দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে উপরে ওঠার সময়, আর এটা হচ্ছে নামবার সময়।
এবার দুটো কেসে উপরে ওঠার সময় যদি আমরা দেখি, আমরা প্রথমে দেখব ত্বরণ বা মন্দন। ত্বরণ বা মন্দন এদের মান কি? যদি কিছুই না থাকতো, বাতাসের বাধা, তাহলে ওপরে ওঠার সময় মন্দন কি হতো? ওপরে যখন বস্তুটা উঠছে বেগে, তখন ওকে টেনে ধরতো কে নিচের দিকে? জি টেনে ধরতো। অবশ্যই জি টেনে ধরতো, কারণ পৃথিবী সবসময় তার কেন্দ্রের দিকে বস্তুদেরকে টানে। তাহলে জি নিচের দিকে মন্দন থাকতো, কিন্তু এখন বাতাসের বাধা আছে। তাহলে বাতাসের বাধাটা কোন দিকে কাজ করবে? বাতাস কোন দিকে বাধা দেবে তোমাকে? বাতাসের বাধার ফান্ডাটা কি? বাতাসের বাধা অলওয়েজ, এটা অলওয়েজ তোমাকে মন্দন দেবে, অলওয়েজ মন্দন দেয়। তুমি যেদিকে চালাবে, যেদিকে যাবে, তার বিপরীত দিকে সেই মন্দনটা কাজ করবে। তাহলে বস্তুর গতি যদি উপরের দিকে হয়, তাহলে বাধা জনিত যে মন্দন, সেই মন্দনটা নিচের দিকে কাজ করবে। এটা বিশ্বাস করলে না করলে না? এটা বুঝতে পারছো না পারছো না? তুমি যখন সাইকেল চালাও, তখন যদি ডান দিক থেকে বাঁ দিকে সাইকেল চালাও, তুমি ধরো উত্তরমুখী সাইকেল চালাচ্ছ, তাহলে বাতাস কোন দিকে বাধা দেবে তোমাকে? উত্তর দিকে যদি সাইকেল চালাও, বাধা কোন দিকে দেবে? দক্ষিণ দিকে দেবে তো নাকি? আর যদি তুমি দক্ষিণ দিকে চালাও, তাহলে কোন দিকে দেবে? তার মানে সবসময় উল্টো দিকে দেবে। তার মানে বেগ যেদিকে, তাহলে বেগ যেদিকে তার বিপরীত দিকে, বেগ যেদিকে তার বিপরীতে। তাহলে এখানে তাহলে মন্দন যখন আপওয়ার্ড মোশন, আপওয়ার্ড মোশন যখন হবে, উপরের দিকে যখন মোশন হবে, তখন নেট মন্দন, নেট মন্দন হবে। পৃথিবীর মন্দন তো আছেই, প্লাস এখন বাতাসের মন্দন আছে। এটা কি বোঝা গেল? এটা ক্লিয়ার তো? এটা তোমরা অনেকেই ঠিকঠাক করেছো, এটা ক্লিয়ার, বুঝতে পেরেছো নিশ্চয়? এবার নিচে নামার সময় ডাউনওয়ার্ড মোশনের সময় কি হবে? ডাউনওয়ার্ড মোশনের সময় কি হবে? ধরো একটা বস্তু আছে যে নিচের দিকে তার বেগ, কিছু একটা বেগ, তাহলে তখন নিচের দিকে কি কাজ করবে? এইদিকে তো পৃথিবী, এইদিকে পৃথিবী, তাহলে পৃথিবী একে টানবে জি ত্বরণে, তাহলে এই বরাবর জি ত্বরণ কাজ করবে। আর বাতাসের বাধা কোন দিকে হবে? বাতাসের বাধা কোন দিকে হবে আগে বলো? উপরের দিকে, এইদিকে হবে। তার মানে এখানে ত্বরণ থাকবে, নিচে নামছে মানে ত্বরণ আছে, নাহলে তো জিরো ভেলোসিটিতেই থেকে যাবে। তার মানে ত্বরণ থাকবে, কিন্তু ত্বরণের মান হবে তখন জি মাইনাস এ। এইটা হচ্ছে নেট ত্বরণ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি বাতাসের বাধা আমি কনসিডার করি, তাহলে ওপরে ওঠার সময় যে মন্দন কাজ করবে, নিচে নামার সময় সেই ত্বরণ কাজ করবে না। উপরে ওঠার সময় জি প্লাস এ ত্বরণ মন্দন, আর নিচে নামার সময় জি মাইনাস এ হচ্ছে ত্বরণ। তাহলে এই ফান্ডাটা আমাদের ক্লিয়ার হলো। তাহলে ফার্স্ট আমরা বুঝলাম কি? ফার্স্ট বুঝলাম উপরে যখন উঠছে তখন মন্দন হচ্ছে জি প্লাস এ, আর নিচে যখন নামছে তখন ত্বরণ হচ্ছে জি মাইনাস এ। এটা হচ্ছে ডাউনওয়ার্ড, এটা হচ্ছে আপওয়ার্ড। কিন্তু এখানে কার থেকে? এ যদি জি এর থেকে বেশি হয়, তাহলে কোনোদিন একটা বস্তু উপর দিকে উঠলো, কিন্তু উঠে সেখানেই দাঁড়িয়ে থাকতে হবে তাকে? হতেই পারে। ধরে নাও, কখন হতে পারে? ধরে নাও বাতাস না দিয়ে তুমি জল দিতে পারো। কোশ্চেন যেটা, প্রশ্ন যেটা করেছে, দিস ইজ ভেরি 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 ফান্ডামেন্টাল কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে যে কোনোদিন কি এ কি জি এর চেয়ে বেশি হতে পারে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, হতেই পারে। কিন্তু সেক্ষেত্রে বাতাসের ক্ষেত্রে হয়তো হবে না। বাতাসের ক্ষেত্রে তাহলে বস্তুটাকে বেলুন নিয়ে নাও, তাহলে বস্তুটাকে বেলুন নিয়ে নাও, প্লবতাটা অ্যাড হয়ে যাবে। বা ধরে নাও তুমি বুয়ান ফোর্স সব অ্যাড করে, প্লবতা অ্যাড করে যদি হয়, তাহলে হতে পারে। হতেই পারে এরকম কেস, যদি হয়, হতেই পারে।
প্রথমত হচ্ছে যদি আমি এটাকে শুধু যদি ধরি বাতাসের ঘর্ষণ বল বা বাতাসের বাধাজনিত বল, তাহলে এটা জি এর চেয়ে বেশি হতে পারে না। কিন্তু তার সাথে সাথে এ এর মধ্যে যদি আমি ধরে নিই যে প্লবতা এগুলো অ্যাড হয়ে আছে, তাহলে অবশ্যই হবে। এই যে এটা বেগের উপর নির্ভরশীল। এটা হচ্ছে বেগের উপর নির্ভরশীল। তুমি দেখবে, তুমি যদি ধীরে 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 সাইকেল চালিয়ে আসো, আর যদি তোমার মাথায় টুপি না থাকে, তাহলে চুলের তেমন কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি তুমি হুসমুস করে আসো, বিশাল স্পিডে আসো, তাহলে দেখবে মাথার চুল উড়ে গিয়ে মাটিতে পড়ে গেছে, বা একদম পুরো চুলের ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়। তার মানে কি, এই যে মন্দনটা, এই মন্দনটা বেগের উপর নির্ভর করে, এবং এর মান জি এর চেয়ে বেশি হতে পারে তখনই যখন আমি এর মধ্যে প্লবতা এদেরকে অ্যাড করে দেবো। প্লবতা অ্যাড করলে হতে পারে, মানে ধরে নাও কোনো প্লাস্টিকের বল জলের ভিতর ছেড়ে দিয়েছো, তখন বেসিক্যালি উল্টো দিকে ত্বরণ হবে। ঠিক আছে, ওগুলো আমরা ধীরে ধীরে পরে ডিসকাস করব। কিন্তু এখানে যে প্রবলেমটা আমরা এসছি, সেই প্রবলেমের মধ্যে কনস্ট্যান্ট কি, একটা কনস্ট্যান্ট যদি আমরা না ধরতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে বারবার ইউ এর সাথে ইউ ভি থেকে যাবে, আবার T1 T2 থেকে যাবে, নিয়ে সমস্যা হয়ে যাবে। তাহলে আমাদের প্রবলেমের মধ্যে কনস্ট্যান্ট কি, একটা কনস্ট্যান্ট ধরতে হবে। এই আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট কি? ত্বরণ কনস্ট্যান্ট নয়, বেগ কনস্ট্যান্ট নয়, ত্বরণ কনস্ট্যান্ট নয়, সময় একই নয়। তাহলে একইটা কি? ওপরে ওঠার সময় নামার সময় বেগ একই থাকে না, ত্বরণ একই থাকে না। বলো কি বলছো? জি একই, জি জি তো ত্বরণ নয় এখন, জি প্লাস এ আর জি মাইনাস এ ত্বরণ। তাহলে ত্বরণটা আলাদা হয়ে গেল। ভেরি গুড, দিস ইজ মেন ফান্ডামেন্টাল জায়গা। উচ্চতাটা একই, এই জায়গাটা হচ্ছে এর প্রবলেমের নার্ভটা এখানে রয়েছে। প্রবলেমের যে নার্ভটা, সেটা আছে উচ্চতা একই। তাহলে উচ্চতাটা আমি ওঠার সময় যতটুকু উঠবে, নামার সময় ততটুকুই তাকে নামতে হবে। দিস ইজ দ্য মেন ফান্ডামেন্টাল অফ দিস প্রবলেম। তার মানে কি, এইদিকে যদি আমি হাইটটা ধরি, এইদিকে যদি হাইট ধরি এইচ, তাহলে এখানেও হাইট হবে এইচ। তাহলে এবার প্রবলেম আমার করে নাও, একটা আপওয়ার্ডের করো, একটা ডাউনওয়ার্ডের করো, ক্যালকুলেশন সেপারেট করো, দেখি কত দাঁড়ায়। চলো এবার লেটস সলভ দ্য প্রবলেম। এবার সলভ করো। তাহলে শুধু আপওয়ার্ড দেখছি আপাতত। আপওয়ার্ডে দেখছি প্রাথমিক বেগ ভি, ইউ সরি, প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ এখানে হচ্ছে 0, বেগ 0, সময় লেগেছে T1, আর মন্দন হচ্ছে এখানে জি প্লাস এ। তাহলে এখানে কি ইকুয়েশন ইউজ করব? অন্তিম বেগ ভি আছে, ইউ আছে, টি আছে, ত্বরণ আছে, কি ইকুয়েশন ইউজ করব? একদম তাই। তাহলে এখানে আমরা লিখবো, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলা ইউজ করলে এখানে অন্তিমে বেগ কত 0, প্রাথমিক বেগ কত ইউ, এখানে মন্দন আছে এ কত জি প্লাস এ, আর সময় কত T1। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম ইউ সমান হচ্ছে জি প্লাস এ ইন্টু T1। এগুলো প্রত্যেকেই করেছো, এটা আমরা পেলাম। ঠিক। এবার দেখো, এবার দেখো এখানে যে উচ্চতাটা এইচ গেছে, এইচ সমান কত? তাহলে এইচ এর ফর্মুলা, এইচ বার করতে গেলে আমরা কি ফর্মুলা ইউজ করব? ইউ জানা আছে, T1 জানা আছে, ত্বরণ জানা আছে, তোমাকে এইচ মানে এস বার করতে হবে, তাহলে কোন ফর্মুলা ইউজ করব? একদম তাই। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা ইউজ করব, এবং এক্ষেত্রে এই ফর্মুলাটা দেখতে কেমন হবে? এস এর জায়গায় হবে এইচ ইকুয়াল টু ইউ মানে ইউ,
টি এর জায়গায় হবে T1 মাইনাস হাফ, মাইনাস কেন বসালাম, কারণ এ হচ্ছে মাইনাস জি প্লাস এ, তাহলে মাইনাস হাফ জি প্লাস এ ইন্টু T1 স্কোয়ার। দেখো এবার এই যে জায়গা আছে এখানে ইউ এর মান আমি বার করেছি, এটা পুট করে দিই। ইউ এর মান কত পেয়েছি, জি প্লাস ওয়ান ইন্টু এ, জি প্লাস এ ইন্টু T1, তাহলে বসালে কত পাবো, জি প্লাস এ ইন্টু T1, তাহলে T1 স্কোয়ার মাইনাস হাফ অফ জি প্লাস এ ইন্টু T1 স্কোয়ার, তাহলে এটা কত পাচ্ছি, হাফ জি প্লাস এ ইন্টু T1 স্কোয়ার। পাচ্ছি না এইচ সমান, পাচ্ছি না, পাচ্ছি। তাহলে আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে উচ্চতার যে ফর্মুলা বেরোলো এইচ ইকুয়াল টু এইটা বেরোলো। তাহলে ডাউনওয়ার্ডে দেখি কি হয়, তাহলে এইটা বেরোলো ইউ, এইটা বেরোলো এইচ, তাহলে আমরা কি বেরোলো, আপওয়ার্ডের ক্ষেত্রে আমাদের বেরোলো ইউ সমান জি প্লাস এ ইন্টু T1 আর এইচ সমান হাফ জি প্লাস এ ইন্টু T1 স্কোয়ার, এটা বেরোলো। এবার আমরা দেখি ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে প্রাথমিক বেগ হচ্ছে 0, আর নিচে যখন গেছে তখন তার বেগ হচ্ছে ভি, টাইম লেগেছে T2, ত্বরণ হচ্ছে জি মাইনাস এ, এখানে ত্বরণ আছে, তাহলে এখানে আমরা যদি ব্যবহার করি এটা প্রাথমিক বেগ, তাহলে প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ ভি, সময় T2, ত্বরণ জি মাইনাস এ, তাহলে ফর্মুলা কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা ইউজ করব, যেখানে এ হচ্ছে জি মাইনাস এ, ভি হচ্ছে ভি, তাহলে ভি সমান ইউ হচ্ছে 0, তাহলে ইউ হচ্ছে 0 মানে 0 বসিয়ে দিলাম, আর জি মাইনাস এ ইন্টু টি এর জায়গায় বসবে T2, তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন হলো। আর উচ্চতা কত হবে এখানে, এইচ, সেই একই ফর্মুলা, এইচ ইকুয়াল টু হবে ইউটি 2 প্লাস হাফ জি মাইনাস এ ইন্টু T2 স্কোয়ার, কিন্তু ইউ তো 0, এটা হচ্ছে 0, তার মানে এই পার্টটা হয়ে গেল 0, তাহলে এইচ ইকুয়াল টু হলো হাফ ইন্টু জি মাইনাস এ ইন্টু T2 স্কোয়ার, এটা হলো 2 নম্বর ইকুয়েশন। তাহলে যদি এই ইকুয়েশনটা ধরে নাও এ হয়, এই ইকুয়েশনটা যদি বি হয়, তাহলে বি এবং 2 নাম্বার ইকুয়েশনকে যদি আমরা তুলনা করি, বি এবং 2 নাম্বার ইকুয়েশনকে আমরা যদি তুলনা করি, তাহলে দেখো T1:T2 আমরা পাবো। তাহলে বি এবং 2 নাম্বার ইকুয়েশনকে যদি তুলনা করি তাহলে কি হবে, হাফ জি প্লাস এ ইন্টু T1 স্কোয়ার সমান হাফ জি মাইনাস এ ইন্টু T2 স্কোয়ার, তাহলে ইকুয়েশন বি এবং ইকুয়েশন 2 নাম্বার এদেরকে যদি তুলনা করি তাহলে বাঁ দিকে পাবো হাফ জি মাইনাস জি প্লাস এ ইন্টু T1 স্কোয়ার সমান হাফ ইন্টু জি মাইনাস এ ইন্টু T2 স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার, সমান জি মাইনাস এ বাই জি প্লাস এ, তাহলে T1 বাই T2 সমান রুট ওভার অফ জি মাইনাস এ বাই জি প্লাস এ। তাহলে আমাকে এবার বলো, উঠতে বেশি টাইম লাগে না নামতে বেশি টাইম লাগে, T1 বেশি না T2 বেশি, এখান থেকে দেখে বলো T1 বেশি না T2 বেশি, ডান দিকের এইটা বেশি না এটা বেশি, হর বেশি না লব বেশি, ডান পক্ষের হরটা বেশি না লব বেশি, তাহলে হর বেশি হলে বাম পক্ষেরও হর বেশি হতে হবে। তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে T2 ইজ গ্রেটার দ্যান T1, তাহলে নামতে বেশি টাইম লাগলো না উঠতে বেশি টাইম লাগলো, তাহলে নামতে বেশি টাইম লাগবে, নামতে বেশি সময় লাগবে। তাহলে কোনো একটা বস্তু যদি ওপরের দিকেও ছুড়ে দিই, যদি বাতাসের বাধা আমি কনসিডার করি, যেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কেস, সেক্ষেত্রে বস্তুটার অন্যান্য প্লবতা হেন তেন যদি বাদ দিয়ে দিই, শুধু বাতাসের বাধা আমি ধরি, তাহলে উঠতে যে পরিমাণ টাইম লাগবে তার থেকে নামতে টাইম কিন্তু বেশি লাগবে।
নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা ক্যালকুলেট করব ওই ইকুয়েশন এ এবং ইকুয়েশন 1 এদেরকে তুলনা করব। তাহলে কি পেলাম? T1/T2 সমান আমরা পেলাম √g-a/g+a, এটা পেলাম। এবার এটা পাওয়ার পর আমরা কম্পেয়ার করছি ইকুয়েশন 1 এবং ইকুয়েশন এ, এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাবো? দেখো, ইউ সমান g+a × T1 ছিল, আর ভি সমান g-a × T2 ছিল। তাহলে u/v সমান হবে g+a/g-a ইন্টু T1/T2। তাহলে T1/T2 আমি বসিয়ে দিই এখান থেকে, এটা ইকুয়েশন ধরে নাও 3 ইউজ করি, তাহলে ইউজ করলে আসছে g+a/g-a ইন্টু T1/T2 মানে হচ্ছে, সরি এটা T1 হবে, T1/T2 সমান হচ্ছে g-a/g+a। তাহলে এটা বসালে কি হবে? √g+a/g-a হবে। তাহলে এবার আমাকে বলো, ইউ বেশি না ভি বেশি? ইউ বেশি না ভি বেশি? তাহলে তাহলে আমি যে বেগে ছুড়েছি সে বেগে কিন্তু ফেরত আসবে না, ও কিন্তু কম বেগে ফেরত আসবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে u/v সমান আমি পেলাম g+a/g-a, আর T1/T2 সমান পেলাম √g-a/g+a। এখান থেকে কনক্লুশন কি টানলাম? কনক্লুশন আমরা টানলাম নাম্বার 1 হচ্ছে যে if we consider the air drag only, এয়ার ড্র্যাগ মানে বাতাসের টান, যদি আমরা এয়ার ড্র্যাগ কনসিডার করি উইথ জি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির সাথে এয়ার ড্র্যাগটা আমরা কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে টাইম অফ ডিসেন্ট, এইটা কিন্তু ডিসেন্ডিং যে টাইম ইজ গ্রেটার দ্যান টাইম অফ অ্যাসেন্ট। ওঠার জন্য যে সময় লাগবে তার থেকে নামতে বেশি টাইম লাগবে। নাম্বার 2, যেটা খুব অবভিয়াস, খুব স্পষ্ট, যে ইউ ভি ইজ লেস দ্যান ইউ, মানে আমি যে ফিরে আসার বেগ আর থ্রোয়িং বেগ, এই দুটো না, তার মানে স্পিড উইথ হুইচ দ্য বল রিটার্নস ব্যাক, that is less than that with which it was thrown। ওকে যে স্পিডে ছুড়া হয়েছিল তার থেকে ফিরে আসবে খুব কম স্পিডে। তো এইটুকু আমরা করলাম আজকে। নেক্সট ডে কবে? টুইসডে আমরা করব তোমার সেকেন্ড পার্ট অফ প্রজেক্টাইল মোশন। প্রাসের গতিটা আমরা সেকেন্ড পার্টটা, এখন অনেক কিছু থিওরি বাকি আছে। আমরা প্রাসের গতির ক্ষেত্রে শুধুমাত্র দেখো একটা অনুভূমিক তলের উপর তির্যক ভাবে ছুঁড়েছি, তার ক্যালকুলেশন ছোটখাটো কিছু করেছি, কি কি টোটাল টাইম অফ ফ্লাইট, কত উচ্চতা গেছে, কত তার রেঞ্জ, এগুলো ক্যালকুলেট করেছি। আমাদের এখানে বাদ আছে ইকুয়েশন অফ মোশন, কোন যে মোশন ইকুয়েশন পাথ, এই যে পাথটা আছে এই পাথটা কিরকম দেখতে হবে, যেটা প্যারাবোলিক হয় সেটা আমাদের ক্যালকুলেশন করা বাকি আছে। নেক্সট আমরা এই প্রজেক্টাইল, এটা হচ্ছে টাইপ 1 এইভাবে ছুঁড়েছি। টাইপ 2 প্রজেক্টাইল কি হতে পারে? টাইপ 2 প্রজেক্টাইল ধরে নাও কোনো উঁচু জায়গা থেকে তুমি ছুঁড়ে দিয়েছো এইভাবে স্পিড দিয়ে ইউ দিয়ে, তাহলে সেক্ষেত্রে হাফ প্রজেক্টাইল হবে। তাহলে এটাকে আমি নাম দিই হাফ প্রজেক্টাইল। এই জিনিসটা আমরা করব, বুঝবো কিরকম কি ডিফারেন্স হয়। টাইপ 3 আমরা কি করব? টাইপ 3 আমরা করব যে একটা নত তল, ধরে নাও পাহাড়ের কোণে তুমি এইরকম একটা পাহাড় উঠে গেছে, সেই পাহাড়ের এক নিচ থেকে তুমি ধরে নাও অ্যাঙ্গেল করে প্রজেক্টাইল করছো, তাহলে সেটা দেখতে কেমন হবে সেটা আমরা দেখব। টাইপ 4 আমরা দেখব যে আমরা পাহাড়ের উপর থেকে ছুটবো, এখান থেকে প্রজেক্টাইল করলে কেমন দেখতে হয়।
সেটা আমরা দেখব। তো এই সমস্ত স্টাডি গুলো করার পর আরো কিছু ইকুয়েশন আছে, কিছু এখানে কিছু আইডেন্টিটি কিছু আমরা প্রমাণ করব, কিছু ইকুয়েশন আছে, কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেই আইডেন্টিটি বা ফর্মুলা যেগুলো আছে সেগুলোকে প্রমাণ করব এবং আমরা সেগুলোকে বক্সে বেঁধে রাখবো, যাতে করে পরবর্তীকালে আমরা ডিরেক্ট ইকুয়েশন দেখে গোল্লা পাকাতে পারি। সো দেয়ার ইজ সো মেনি ইকুয়েশন, প্রায় 6-7টা 8টা ইকুয়েশন কিন্তু প্রজেক্টাইল মোশনে আসবে, এবং প্রজেক্টাইল মোশনের আমরা ততটাই করব যতটা আমাদের করলে প্রজেক্টাইল মোশনের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বাদ দিয়ে ফিজিক্সের কোনো পার্ট আপ টু জেই মেন অ্যাডভান্স কোনো কিছু কিন্তু বাকি থাকবে না, এবং যাই পড়ুক তোমরা করতে পারবে। ওকে, তো নেক্সটে আমরা সেকেন্ড পার্ট অফ প্রজেক্টাইল মোশন শুরু করব। আজকে এই পর্যন্তই থাক, চলো বাই।